বর্বরতম গণহত্যা দিবস আজ। 1971 সালের 25শে মার্চ কালো রাতে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 69 আসামের 36 জন পলাতক, ফেরাতে কূটনৈতিক তৎপরতার তাগিদ। করোনার দ্বিতীয় ধাক্কায় বেশি আক্রান্ত তরুণেরা, কিছু রোগীর ক্ষেত্রে কাজে আসছে না জাতীয় গাইডলাইনও। ভারতের 18 রাজ্যে মিলেছে করোনার নতুন ধরন। 10,787টি নমুনা পরীক্ষায় শনাক্ত আরও 771টি ধরন। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারী মজুদ্দমা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ইতিহাসের বর্বরতম গণহত্যার ভয়াল স্মৃতির কালো রাত 25শে মার্চ গণহত্যা দিবস আজ। 1971 সালের এই রাতে অপারেশন সার্চলাইট নামের অভিযানে জঘন্যতম হামলা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। ঢাকাসহ সারা দেশে নিরীহ নিরস্ত্র মানুষের উপর চালানো হয় হত্যাযজ্ঞ, যা থেকে রেহাই পায়নি শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, নারী, শিশু, দিনমজুর সহ সমাজের কোন স্তরের মানুষই। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 7 মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পর থেকেই তৎকালীন পূর্ব পাকিস্তান অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে 16 মার্চ ঢাকায় বৈঠকে বসেন মুজিব ইয়াহিয়া ভুট্টো। মার্চের 24 তারিখ পর্যন্ত আলোচনার নামে কালক্ষেপণ করে একে একে ঢাকা ছাড়েন মুসলিম লীগ প্রধান ভুট্টো সহ পশ্চিম পাকিস্তানের নেতারা। 25 মার্চ বেলা 11টায় সেনাবাহিনীর হেলিকপ্টারে রংপুরে যান মেজর জেনারেল জানজুয়া, মিঠা খান, নজর হোসেন শাহ এবং জেনারেল ওমর। এরপর তারা একে একে পরিদর্শন করেন রাজশাহী, যশোর, চট্টগ্রাম ও কুমিল্লা সেনানিবাস। গণহত্যার প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েই ওই দিন বিকেলে ঢাকায় ফিরে আসেন। এর মধ্যে পাকিস্তান থেকে সোয়াত নামের একটি যুদ্ধ জাহাজ ভেড়ে চট্টগ্রাম নৌঘাটিতে। এতে আনা হয় প্রায় 10,000 টন আগ্নেয়াস্ত্র। অপারেশন সার্চলাইট শুরু করার জন্য রাত 11:30টায় ব্যারাক থেকে বেরিয়ে আসে পাকিস্তানি সেনাবাহিনী। ঢাকার ফার্মগেটের মুখে ছাত্র জনতার কাছে প্রথম প্রতিরোধের মুখে পড়ে হানাদার বাহিনী। সেই সময় শুরু হয় পাখির মতো গুলি করে হত্যা। এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর বাসভবনে হানা দেয় পাক বাহিনী। ভবনে ঢুকে এলো পাতাড়ি গুলি চালাতে থাকে। ইয়াহিয়ার লেলিয়ে দেয়া বাহিনী ট্যাঙ্ক ও ভারী অস্ত্র নিয়ে আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, শিক্ষক কলোনি, রাজারবাগ পুলিশ লাইন্স, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআরের ব্যারাক সহ বিভিন্ন আবাসিক এলাকায়। কামানের গোলা, মটারের শেল আর মেশিন গানের গর্জনে ঘুম ভাঙে ঢাকাবাসীর। ভয়াল সে রাতে খুন করা হয় প্রায় 1.5 লক্ষ নিরীহ বাঙালিকে। অপারেশন সার্চলাইটের এই পরিকল্পনা হয়েছিল 71 মার্চের শুরুতেই। পাকিস্তানের মেজর জেনারেল খাদিম রাজা তার আত্মজীবনীমূলক বই এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রিতে এই অভিযান নিয়ে বিস্তারিত লিখেছেন। তিনি জানান, পাকিস্তানের লারকানায় জুলফিকার আলী ভুট্টোর বাড়িতে প্রথম বৈঠক হয়। সেই বৈঠকে অংশ নেন জুলফিকার আলী ভুট্টো, জেনারেল ইয়াহিয়া এবং জেনারেল হামিদ। তারা মনে করেছিল 20,000 বাঙালিকে হত্যা করলেই ভয় পাবে বাঙালিরা, ভুলে যাবে স্বাধীনতা এবং স্বাধিকারের কথা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে 25 মার্চ গণহত্যার তদন্ত কমিশন গঠন করে পাকিস্তান সরকার। অবশ্য হামিদুর রহমান কমিশনের ওই রিপোর্ট সরকারিভাবে কখনোই আলোর মুখ দেখেনি। পরবর্তীতে রিপোর্টের অনেক তথ্যই প্রকাশ্যে আসে। হামিদ কমিশনের তদন্ত রিপোর্টের 9 মাস ব্যাপী গণহত্যার কথা উল্লেখ করে পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে যারা যুদ্ধ অপরাধে জড়িত তাদের বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়। তবে ভয় দেখিয়ে বাঙালিকে দমানোর পাকিস্তানি পরিকল্পনার সমুচিত জবাব দিয়েছিল বীর বাঙালি। গণহত্যার বিভীষিকাকে পেছনে ফেলে ইস্পাত দৃঢ় মনোভাব নিয়ে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। রক্ত দিয়ে অর্জন করে স্বাধীনতা। মুক্তিযুদ্ধের উদযাপন যখন সুবর্ণ জয়ন্তীর দুয়ারে,
তখন লাখো শহীদের আত্মত্যাগে বলিয়ান হয়ে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নে নতুন শপথ নিচ্ছে জাতি। ৭১-এর ২৫শে মার্চ মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কজনক রাত। বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করতে হানাদার পাকিস্তানি বাহিনী এই কালো রাতে বর্বর নৃশংস গণহত্যা চালিয়েছিল বাংলাদেশে, যা ছিল ৯ মাস ব্যাপী গণহত্যার সূচনা। পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী হওয়ার আগে বঙ্গবন্ধু দিয়ে যান স্বাধীনতার ঘোষণা। অপারেশন সার্চলাইট ১৯৭১-এর ২৫ মার্চ রাতে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির উপর আধুনিক সমরাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী, রক্তের বন্যা বইয়ে দেয়। ওই রাতেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরই তাকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি থেকে গ্রেপ্তার করে পাকিস্তানি সেনারা। প্রথমে ঢাকা সেনানিবাস, ৩ দিন পর নিয়ে যাওয়া হয় পাকিস্তানের লয়ালপুর কারাগারে। ৭২ সালের ৮ জানুয়ারি মুক্তি পাওয়ার আগ পর্যন্ত সেখানেই বন্দী রাখা হয় বঙ্গবন্ধুকে। ২৫ মার্চের কাল রাতের ভয়াবহতা উঠে এসেছে প্রত্যক্ষদর্শী সহ বিভিন্ন ব্যক্তির বর্ণনায় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার ভাষ্যমতে শুধু ২৫শে মার্চ রাতে বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। বাঙালি নিধনের নীল নকশা করেছিল পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। পাকিস্তানি হানাদার বাহিনীর দোসররা এখনও সক্রিয়। তাদের আক্রমণের লক্ষ্য মুক্তিযুদ্ধ, জানান বিশেষজ্ঞরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর কোনো দেশে এই ধরনের পরিকল্পিত এবং ব্যাপক গণহত্যার নজির কোথাও নেই, এবং এই গণহত্যার ভিতর দিয়ে তাদের নৃশংসতা যেমন প্রমাণ করেছে, তারা ভেবেছিল যে বাঙালি জাতিকে তারা চিরতরে নির্মূল করে দিতে পারবে, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়নি। গণহত্যা যত হয়েছে, মানুষের মধ্যে প্রতিরোধ তত বেড়েছে। বাংলাদেশের গণহত্যা নিয়ে বিশ্বমানের গবেষণা দরকার, যাতে এমন ভয়াবহতার পুনরাবৃত্তি না হয়। এই গণহত্যা যাতে আরো কোনো অঞ্চলে, পৃথিবীর কোনো অঞ্চলে যাতে পুনরাবৃত্তি না হয়, মানুষের ন্যায়সঙ্গত দাবি যাতে মেনে নেওয়া হয়, সেই বিষয়ে আমরা নিজেরা উদ্যোগী হয়ে এটার প্রচার করতে পারি। ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্বে অভ্যুদয় হয় স্বাধীন বাংলাদেশের। ২০১৭ সালে জাতীয় সংসদে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বের ইতিহাসে সবচেয়ে কম সময়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধে। তবে এখনও আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট গুরুত্ব পায়নি এই গণহত্যা। আর এই নিয়ে দেশেও মানসম্পন্ন গবেষণা হয়নি বলে মনে করেন গবেষক ও রাজনীতি বিশ্লেষকরা। মুক্তিকামী বাঙালিকে স্তব্ধ করে দিতে ৭১-এর ২৫শে মার্চ শুরু হয় অপারেশন সার্চলাইট। পাকিস্তানি হানাদার বাহিনীর এই গণহত্যা চলে ১৬ ডিসেম্বর পর্যন্ত। ৭২-এর ৮ই ফেব্রুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনে পৌঁছে মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে প্রথম কথা বলেন বঙ্গবন্ধু। I may appeal to the world. Millions people will die. ১০ই জানুয়ারি রেসকোর্সে দেয়া ভাষণে জানান এ সংখ্যা ৩০ লাখ। সে সময়ের পূর্বদেশ, অবজারভার, মর্নিং নিউজ ও দৈনিক বাংলা পত্রিকাতেও মেলে এর সমর্থন। ৭২-এর ৩রা জানুয়ারি ৩০ লাখ শহীদের কথা জানায় সোভিয়েত পত্রিকা প্রাভদাও। গবেষক লিও কুপারের জেনোসাইড, রামেলের স্ট্যাটিস্টিক্স অব ডেমোসাইড, পুলিৎজার জয়ী সামান্থা পাওয়ারের এ প্রবলেম ফ্রম হেল, আমেরিকা অ্যান্ড দ্য এজ অব জেনোসাইড, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া আমেরিকানাতেও রয়েছে ৭১-এর গণহত্যার ব্যাপ্তি ও ভয়াবহতার প্রামাণ্য পরিসংখ্যান। ১৯৮১ সালে জাতিসংঘ যখন মানবাধিকারের হিউম্যান রাইট ডিক্লারেশন প্রকাশ করে, তখন তারা সেখানে উল্লেখ করে যে মানব ইতিহাসে যতগুলো গণহত্যা হয়েছে তার মধ্যে ১৯৭১ সালে গণহত্যা হচ্ছে সর্বনিম্ন সময়ে সর্ববৃহৎ গণহত্যার ঘটনা। প্রতিদিন গড়ে ৬,০০০ থেকে ১২,০০০ করে মানুষ মারা গেছে এবং এটা ২৬৬ দিন ধরে টানা চলছে। জাতিগত নিধনের বৈজ্ঞানিক ভিত্তির জন্য অনুসরণ করা যায় জাতিসংঘের জনসংখ্যা তত্ত্ব। এতে বলা হয়েছে গণহত্যার বড় ধরনের প্রভাব পড়বে বাংলাদেশের জনসংখ্যার হিসেবে। তাদের পরিসংখ্যান বলছে ১৯৭০ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধির হার কমেছে উল্লেখযোগ্যভাবে। ৭১ সালে যখন গণহত্যা ঘটল তখন কিন্তু বিশ্ব সমাজ নিদ্রিত ছিল।
জাতিসংঘের কোনো উদ্যোগ ছিল না গণহত্যা প্রতিরোধে, কোনো সংস্থা ছিল না। এখন যেমন নানা রকম সংগঠন আছে। বাংলাদেশের গণহত্যাটার কথাটা উঠে এসেছিল, রাষ্ট্রের কোনো সমর্থন পায়নি যে পশ্চিমা রাষ্ট্রগুলো। সংখ্যার দিক দিয়ে হলোকস্টের পরই ৭১-এর গণহত্যার অবস্থান হলেও নানকিং, রুয়ান্ডা, কসোভো বা আর্মেনিয়ার গণহত্যার মতো গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয় না ৭১। এই দুর্বলতাটা বা এই ঘাটতিটার জন্য আমরাই দায়ী। ৭১ নিয়ে যতগুলো ভালো বই লেখা হয়েছে গবেষণাধর্মী, এগুলো লিখেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, এমনকি পাকিস্তানের গবেষকরা বলছেন শুধু বিদেশি তথ্য উপাত্ত নয়, দেশে মানসম্পন্ন গবেষণা করতে হবে অঞ্চল ও প্রতিটি বধ্যভূমি ধরে। এজন্য নানা সরকারি দপ্তরে থাকা তথ্য গবেষকদের দিতে রাষ্ট্রীয় পর্যায় থেকে বাড়াতে হবে সহযোগিতা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬৯ আসামির মধ্যে ৩৬ জনই পলাতক। দণ্ডিতদের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মাত্র ৬ জনের। পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতার পাশাপাশি গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগে অংশ নেয় জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠন। রাজনৈতিক পালাবদলে স্বাধীন বাংলাদেশে তারাই মন্ত্রী হয়ে দম্ভভরে উচ্চারণ করেছিল, যুদ্ধাপরাধী বলে কিছু নেই। সেই কলঙ্ক ঘোচাতে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পর্যন্ত ৪২টি মামলার রায় দিয়েছে। সাজাপ্রাপ্ত ১০৩ আসামির মধ্যে ৬৯ জনকে দেয়া হয় মৃত্যুদণ্ড। তাদের মধ্যে ৩৬ জনই পলাতক। এছাড়া বিচার চলাকালে মারা গেছে ৮ জন। চূড়ান্ত নিষ্পত্তি শেষে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, মীর কাশেম আলী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর। ভাবলে হবে না যে শুধুমাত্র প্রসিকিউশনেরই এখানে দায়িত্ব রয়েছে, শুধুমাত্র আদালতের দায়িত্ব রয়েছে। এখানে কিন্তু একই সাথে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, যাদের সহায়তা ছাড়া আমরা কোনোভাবেই এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবো না, তাদেরও ভূমিকা রয়েছে। তারাও চেষ্টা করছেন এবং চেষ্টা অব্যাহত রয়েছে বলেই আমি জানি। বুদ্ধিজীবী হত্যার নীল নকশাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর নেতা চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খান সহ পলাতকদের ফিরিয়ে আনায় সরকারের উদ্যোগে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। বঙ্গবন্ধুর ঘাতকদের ফেরানোর ব্যাপারে যতটা উদ্যোগী, ৭১-এর গণহত্যাকারীদের, সাজাপ্রাপ্ত গণহত্যাকারীদের ফেরত আনার ব্যাপারে ততটা উদ্যোগী বলে আমার মনে হয় না। যে পরিমাণ লবিং সরকারের করার কথা ছিল, সেই লবিংটা কিন্তু সরকারিভাবে সেটা করা হচ্ছে না। তো সেটাই আমরা মনে করি যে সব দিক থেকে একটা সমন্বয়হীনতার অভাব রয়েছে। জামায়াতে ইসলামী সহ স্বাধীনতা বিরোধী বিভিন্ন সংগঠনের এখনো বিচার না হওয়ায় ক্ষোভ জানান তিনি। আমরা যতটুকু করতে পেরেছি এটাকে আমি সন্তোষজনক মনে করি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিহীন ছুটির তকমা আখ্যা দিয়েছিল তখনকার মার্কিন প্রশাসন। স্বাধীনতার ৫০ বছরে সেই বাংলাদেশে এখন যুক্তরাষ্ট্রে ডেনিমের প্রধান রপ্তানিকারক। রপ্তানি পণ্যেরও সবচেয়ে বড় বাজার দেশটি। এসব অর্জনকে সক্ষমতার প্রমাণ বলছেন উদ্যোক্তারা। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বিজয় যখন দোরগোড়ায়, তখন ওয়াশিংটনে বিশেষ সভায় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেন সে সময়ের মার্কিন নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার। ২০২০ সালের ১ জুন করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। তখন দেশটির পাশে দাঁড়ায় বাংলাদেশের শিল্প গ্রুপ বেক্সিমকো, পাঠায় জীবন রক্ষাকারী পিপিই। এতে কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ, সেই বাংলাদেশের নাই। আজকে বাংলাদেশের রিজার্ভ হলো $৪৪ বিলিয়ন। যদিও আমাদের এই ছোট দেশে এত লোক, ১৮ কোটি লোক, তারপরেও কিন্তু আমরা এখন অনেক দেশের থেকে অনেক ভালোভাবে আছি। রানা প্লাজা ধসে মার্কিন প্রশাসন জিএসপি সুবিধা বাতিল করায় দিতে হচ্ছে গড়ে ১৫% শুল্ক। তারপরও চীন, মেক্সিকোকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রে ডেনিম রপ্তানিতে গত আগস্টে ১ নম্বরে ছিল বাংলাদেশ। করোনার মধ্যেও চলতি অর্থ বছরের ৮ মাসে রপ্তানি হয়েছে $৪৫০ কোটি পণ্য। ২০১৯ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য $৯০০ কোটি। ২০১৭ সালে যা ছিল $৭২০ কোটি। বাংলাদেশে $৩৬৯ কোটি বিনিয়োগ আছে মার্কিনীদের।
ব্যবসা বাণিজ্যের উন্নয়নে টিকফা নামে দুদেশের একটি ফোরামও আছে। আমরা স্বল্পোন্নত দেশ থেকে 2026-এ যখন বেরিয়ে যাব, আমাদের কিন্তু রপ্তানি বৈচিত্র্যকরণ, বাজার বৈচিত্র্যকরণ করতে হবে। সুতরাং মার্কিন বাজারে এখনও কিন্তু তার যে পটেনশিয়াল এবং সেখানে যে ধরনের আরও পণ্য রপ্তানি করার যে সুবিধা, সেগুলো কিন্তু আমরা এখনো কাজে লাগাতে পারিনি রেডিমেড গার্মেন্টসের বাইরে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়াতে জিএসপি সুবিধা পুনরুদ্ধারের চেষ্টা চালানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। নয়তো মার্কিন বিনিয়োগ বাড়িয়ে নিশ্চিত করতে হবে শুল্ক সুবিধা। পাশাপাশি এসেছে দেশটি থেকে আমদানি করা তুলায় তৈরি কাপড়ে শুল্ক সুবিধা আদায়ে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ভুটানের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ এর সর্বোচ্চ সুবিধা নিশ্চিতে অবকাঠামো নির্মাণে জোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নৌপথ কাজে লাগানোতেও হয়েছে মতৈক্য। ভুটানে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক সমঝোতার বিষয়তেও গুরুত্ব পেয়েছে দুই নেতার বৈঠকে। ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংকে নিজ কার্যালয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই সরকার প্রধানের সাক্ষাতে পারস্পরিক অর্থনৈতিক সুবিধা অর্জনে আকাশ ও রেলপথে যোগাযোগ বাড়ানোর বিষয়ে হয়েছে আলোচনা। এ সময় শুল্কমুক্ত বাজার সুবিধা সম্প্রসারণে 2020 সালের ডিসেম্বরে করা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ বাস্তবায়ন নিয়ে কথা বলেন ভুটানের প্রধানমন্ত্রী। নিজ দেশের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে এককালীন পূর্ণ ভিসা ও মাল্টিপল ভিসা সুবিধা দেওয়ার প্রস্তাবও দেন তিনি। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী। উভয় দেশের বিভিন্ন সম্ভাবনার ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল বাণিজ্য, বিনিয়োগ, সড়ক, রেল ও বিমান যোগাযোগ, জলবিদ্যুৎ, বোধ দ্বিপাক্ষিক এবং ট্রাইল্যাটারাল কোঅপারেশন ইন ইলেকট্রিসিটি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সংস্কৃতি এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি। চিলাহারি হলদিবাড়ি রুট ব্যবহার করে ভুটানের সঙ্গে রেল যোগাযোগের সম্ভাবনা খতিয়ে দেখতে একমত হয়েছে দুই দেশ। তারা অন্তর্রাষ্ট্রীয় পানিপথ ব্যবহারের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর বা এসওপি এবং ট্রানজিট চুক্তির খসড়া প্রটোকল অগ্রাধিকার ভিত্তিতে চূড়ান্ত করার বিষয়ে সম্মতি প্রকাশ করেন। বাংলাদেশ, ভুটান এবং ভারতের মধ্যে জলবিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদিনের সফরে শুক্রবার ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দেবেন মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে। যাবেন জাতীয় স্মৃতিসৌধ ও টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাতে। এ সময় সই হতে পারে 4টি সমঝোতা স্মারক, উদ্বোধন হবে 4টি প্রকল্পেরও। দুদিনের সফরে শুক্রবার সকালে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে যোগ দিবেন মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে। পরনে থাকবে খাদির মুজিব কোট। করোনা মহামারীর মধ্যে এটি মোদীর প্রথম বিদেশ সফর। আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুধু তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডি 32 নম্বর ছাড়াও শ্রদ্ধা জানাবেন টুঙ্গিপাড়ায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের সমাধিতে। আমরা আমাদের কন্টিনিউয়াস যেগুলো আমাদের ইস্যু, সেগুলো তো আমরা কন্টিনিউয়াসলি দেন দরবার করছি, সেইগুলো আপনার সর্বোচ্চ পর্যায়ে নীতিগতভাবে কোনোটা সমাধান হবে। তবে আসল মূল লক্ষ্য এই বছরের এইবারের সফরের হচ্ছে গিয়ে যে বঙ্গবন্ধু শতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি। টুঙ্গিপাড়ার পাশাপাশি শনিবার ভারতের প্রধানমন্ত্রী যাবেন সাতক্ষীরার শ্যামনগর ও গোপালগঞ্জের কাশিয়ানীর 2 মন্দিরে। তার সফর নিয়ে সেখানে এখন সাজ রব। সফরের শেষ দিন তেজগাঁয়ের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবারও তিস্তা সহ অভিন্ন 6 নদীর পানি বণ্টন চুক্তি অধরাই থেকে যাচ্ছে। লেভেলের মিটিং হয়েছে, তারা এখনো ফাইনাল করতে পারেন নাই, বাট ইট ইজ স্টিল ওয়ার্কিং ইন প্রসেস।
এখনো কে কি কোন দেন দরবার এখনো শেষ হয় নাই এবং সেইটা এখনো চলছে। দেশ হিসাবে আমরা দুই দেশই ঐক্যমত যে এই তিস্তার এগ্রিমেন্ট হবে, কিন্তু এখন তাদের আভ্যন্তরীণ কারণে আমরা এখনো সেইটা বাস্তবায়ন হয়নি আর কি। ওরা আমাদের ডেলিভারি করতে পারে, তবে আমরা তাদের প্রেসারে রেখেছি। দুই সরকার প্রধানের বৈঠক শেষে মেহেরপুরের মুজিবনগর থেকে পশ্চিমবঙ্গের নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়ক, চিলাহাটি হলদিবাড়ি রুটে যাত্রীবাহী ট্রেন চালু সহ 4টি প্রকল্পের উদ্বোধন হবে। দুর্যোগ মোকাবেলা ও ডিজিটাল সহযোগিতা ছাড়াও ঢাকা দিল্লির মধ্যে সই হতে পারে 4টি সমঝোতা স্মারক। নাফিদা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নয়াপাড়ার একটি বাড়িতে বিস্ফোরণে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 5 জন। এই ঘটনায় সন্দেহভাজন বেলাল হোসেন ও 4 নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্ত্রাসী তৎপরতার প্রস্তুতির সময় প্রাণহানি হয়েছে বলে ধারণা করছে পিবিআই। বুধবার বিকেলে গোবিন্দগঞ্জের নয়াপাড়ার একটি বাড়িতে হঠাৎ বিস্ফোরণ। এর কিছুক্ষণ পরই ওই বাড়ি থেকে এক লোককে পালিয়ে যেতে দেখে ধরে ফেলেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিক বোরহান উদ্দিনের বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আহত অবস্থায় নয়াপাড়ার ওহিদুল ও মহিমাগঞ্জের রানাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হঠাৎই যে শব্দটা হওয়ার পরে ওখানে যে লোকটা ছিল আর একটা অপরিচিত লোক, উনি এখান থেকে বার হয়ে ওইদিকে দৌড় দিচ্ছে। তাই স্ট্যান্ডে তো সবসময় লোকজন থাকে। তারপরে ওখানে লোকজন দৌড়ে ধরছে ওনাকে, যে ওনার সাইডে একটু চুলটা পোড়া ছিল। ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই জানায় সন্ত্রাসী তৎপরতার প্রস্তুতির সময় বিস্ফোরণ হতে পারে। আমরা যে আলামতগুলো দেখলাম তাতে বোমা সদৃশ্য এলিমেন্টসগুলোই পাওয়া গেছে সেখানে। তাতে আমাদের মনে হলো যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতিমূলক একটা কার্যক্রম তারা করতে যাচ্ছিল। বাড়ির মালিক বোরহান উদ্দিন কুয়েত প্রবাসী ছিলেন। দেশে ফিরে 9 বছর ধরে কৃষিকাজ ও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। যে 3 জন মারা গেলেন তার একজন হলো বাড়ির মালিক। বাড়ির মালিক আমাদের যতটুকু আমরা তথ্য পেলাম, প্রায় 12 বছর আগে উনি কুয়েত থেকে দেশে আসছেন। দেশে এসে এখানেই বসবাস করছেন এবং এখানে সামাজিকভাবে একটা প্রভাব প্রতিপত্তি গড়ার চেষ্টা করেছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পিবিআই। এছাড়াও বাড়িটিকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার দ্বিতীয় ধাক্কায় বেশি আক্রান্ত হচ্ছেন তরুণেরা। আগে যেখানে পরিস্থিতি জটিল হতে লাগত 8 থেকে 10 দিন, এখন লাগছে 2 থেকে 3 দিন। কিছু রোগীর ক্ষেত্রে কাজে আসছে না জাতীয় গাইডলাইন। বাহ্যিক অবস্থা ভালো হলেও এক্স-রে বা সিটি স্ক্যান করে বোঝা যাচ্ছে ফুসফুসের 60 থেকে 70 ভাগই সংক্রমিত। পূর্ব অভিজ্ঞতায় দেখা গেছে সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে বয়স্করা। জটিল রোগে আক্রান্তদের লাগত আইসিইউ সুবিধা। তবে দেশে চলমান পরিস্থিতি ভিন্ন। এখন আক্রান্তদের বড় অংশই তরুণ, অনেকেরই লাগছে আইসিইউ। দেখা যাচ্ছে যে রোগীটি বাসায় সকালবেলা জ্বরে ভুগছেন, বিকেলবেলায় তাকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে এবং 3 দিন বা 4 দিনের মাথায় তাকে আইসিইউতে ভর্তি করতে হচ্ছে। কিন্তু এই অবস্থাটা কিন্তু আগের ভ্যারিয়েন্টে ছিল না। আমাদের 40, 30, 35 বছরের ছেলে মেয়েকে আমি দেখছি, তাদেরও ইন্টেনসিভ কেয়ার ইউনিটের প্রয়োজন হচ্ছে। তারাও কিন্তু খুব সিভিয়ার হয়ে যাচ্ছেন। হালকা জ্বর নিয়ে আসা রোগীর অনেকেরই দেখা দিচ্ছে তীব্র শ্বাসকষ্ট। অনেকের আবার শ্বাসকষ্ট কম থাকলেও অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। এমন জটিল রোগী নিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেখাচ্ছে তাদের স্যাচুরেশন ভালো, বাট তাদের চেস্ট এক্সরে এত খারাপ, রোগীদের এক্সপেকটেশন থাকে অনেক হাই যে আমার স্যাচুরেশন তো ভালো, কিন্তু আমরা এক্সরে করে বা সিটি স্ক্যান করে অনেক খারাপ পাচ্ছি। আমরা বুঝতে পারি যে এটা আরো খারাপের দিকে যাবে এবং এই পেশেন্ট গুলো হুট করে খারাপ হয়ে যাচ্ছে, আমাদের কিছু করার থাকছে না। এই মুহূর্তে যেটা হচ্ছে যে চেস্ট এক্সরে বা সিটি স্ক্যান অনেক খারাপ থাকে, যার জন্য পর্যাপ্ত অক্সিজেন দেওয়ার পরেও পেশেন্টরা রেসপন্স কম করছে এবং এটাই ভয়ের কারণ। আগে করোনা আক্রান্তের অবস্থা জটিল হতে লাগতো 8 থেকে 10 দিন, তবে এবার 2 থেকে 3 দিনেই পরিস্থিতির অবনতি হতে দেখছেন চিকিৎসকেরা। প্রথম দিকে যেভাবে পেশেন্টগুলোকে অনেকটা ম্যানেজ করতে পেরেছে, এখন ম্যানেজমেন্ট করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আগে যেটা দেখা যাচ্ছিল যে আমাদের স্ট্যান্ডার্ড অফ কেয়ার যেটা আছে, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেন, আমাদের ন্যাশনাল গাইডলাইন যেটা আছে,
সেটা দেওয়ার পরেও দেখা যাচ্ছে অনেক পেশেন্ট রেসপন্সটা আশানুরূপ আমরা পাচ্ছি না। সাম্প্রতিক রোগীর এসব জটিলতার কারণ বের করতে স্বাস্থ্য বিভাগকে গবেষণায় গুরুত্ব দিতে বলছেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 25 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 18 জন এবং নারী 7 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,763 জনের। 221টি ল্যাবে 24 ঘন্টায় 27,502 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 3,567 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.97%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,80,808 জনে। সুস্থ হয়েছেন আরও 1,915 জন। এ নিয়ে মোট সুস্থ 5,27,909 জন। রাজধানীর দক্ষিণখানে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে আব্দুল রশিদ নামে এক ব্যবসায়ীকে। এই ঘটনায় মূল অভিযুক্ত হান্নান সহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বালু ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। বাড়িতে হামলা হয়েছে, আমাদের গাড়ি জ্বালিয়েছে, বাড়িতে আগুন লাগাইতে চেষ্টা করে। ফেসবুক লাইভে বাঁচার আকুতি জানান আমিনুল ইসলাম হান্নান। দক্ষিণখানে তার বাড়িতে হামলা হলে তখন তিনি লাইভে আসেন। অথচ এই হান্নানই কিছুক্ষণ আগে প্রকাশ্যে ব্যবসায়ী আব্দুল রশিদকে গুলি করে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সকাল 11:30টার দিকে ব্যবসায়ী আব্দুল রশিদকে গুলি করে হত্যার পর এলাকাবাসী চড়াও হয় হান্নানের উপর। বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে হামলা চালায়, আগুন ধরিয়ে দেয় হান্নানের গাড়িতে। ঘটার আগে দেখি দোকানপাট যখন লোকজন আসতেছে, এদিকে লোকজন 10-12 জন 20 জন, তখন দেখি সবাই শাটার লাগাইতেছে। পরে আমরাও শাটার লাগাইয়া পরে ছেলে বাসায় গেছি। মারামারির পর আরেক পক্ষের লোক আসলো দৌড়াইয়া, এরপরে দেখি যে লোক দৌড়াই গেটের সামনে আসলো, পরে ওই গেটের ভিতরে গুলি করলো, সাথে সাথে লোকটা মারা গেল। তারা তো জানে না, তারা তো আসছে খালি হাতে, এখান থেকে যে উনি পিস্তল নিয়ে দাঁড়াইছে এটা তো জানে না। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে হান্নান ওরফে জাপানি হান্নান। এলাকায় বাড়ি নির্মাণ ও ব্যবসা করতে হলে চাঁদা দিতে হতো তাকে, না দিলেই চলতো নির্যাতন। তার নিজস্ব বাহিনী ছিল, তার অবৈধ বৈধ অস্ত্র দিয়া সে এলাকার জিম্মি করে রাখছে। 10 মাস ধরে সব বন্ধ, সেগুলো উঠাই দিছে। হ্যাঁ, সে উঠিয়ে দিয়েছে, ভাড়াটে উঠিয়ে দিছে। এই হান্নান ভাড়াটে উঠিয়ে দিছে। আকে মায়ের সঙ্গে কিন্তু ভাড়াটে করে উঠে দেখা। পুলিশ বলছে হান্নান সহ এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের কোনো পরিচয় বিবেচনায় নেওয়ার সুযোগ নেই। কথা কাটাকাটির এক পর্যায়ে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়ার পরে এই যে আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান তার শটগান থেকে গুলি করে। আমরা এইটুকুই আপাতত জেনেছি। এখন এইটি তো আমরা বিস্তারিত তদন্ত করবো যে আসলে কেন এরকম পরিস্থিতির সৃষ্টি হলো, কেন গুলি ছুটতে হলো, এবং এই আসলে এই হান্নান লোকটাকে তার আসলে কী পরিচয়, আমরা সবগুলো বিষয় খতিয়ে দেখব। স্থানীয়রা বলছে এই এলাকার নাম ছিল আইনুসবাগ, কিন্তু হান্নানের বাড়ি চাঁদপুর হয় নাম পরিবর্তন করে রাখেন চাঁদনগর। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেত্রকোনার হাওড় অঞ্চলের বন উজাড় হয়ে যাওয়ায় সেখানে বাড়ছে পরিবেশের ভারসাম্যহীনতা। আগাম বন্যা, খরা সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ভুগছেন হাওড়পাড়ের মানুষ। কৃষিতে এই বিরূপ প্রভাবের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত প্রায় 2 লাখ মানুষ। মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কর্মাকান্দা উপজেলার একাংশ জুড়ে বিস্তৃত নেত্রকোনার হাওড়াঞ্চল। 408 বর্গ কিলোমিটারের এই অংশে রয়েছে ছোট বড় 80টি হাওর। দিগন্তজোড়া অথবা জলরাশির চোখ জোড়ানোর সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেয় হিজল করচের বন। তবে প্রায় 3 দশক ধরে ধীরে ধীরে হাওরের বুক থেকে উধাও হচ্ছে নয়নাভিরাম সবুজ। এ প্রভাবে পরিবেশ হারাচ্ছে ভারসাম্য, যার সরাসরি ভুক্তভোগী হাওরপাড়ের 1,80,000-এরও বেশি কৃষক। তারা বলছেন, আগাম বন্যা, খরার মতো দুর্যোগ বাড়ছে এই অঞ্চলে। বিগত 30 বছর যাবৎ এই হাওরের গাছপালা কাটতে কাটতে এখন আর আমরা আগের মতো গাছপালা দেখতে পাই না। প্রায় 5 বার ফসলহানি হয়েছে। এই ফসলহানি হওয়ার কারণটা হয়েছে মূলত এখানে গাছপালা না থাকার কারণে। পরিস্থিতি উন্নয়নে হাওরের সবুজ বনায়নের উপর গুরুত্ব দিলেন কৃষিবিদরা। স্থানীয় প্রতিনিধি এবং বন বিভাগ ইচ্ছা করলে লক্ষ লক্ষ জমি গাছ, বিশেষ করে হিজল, তমাল, ক্রস গাছ রোপণ করতে পারে। এতে একদিকে যেমন কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, পাশাপাশি পরিবেশ রক্ষা পাবে। এর মধ্যে নদী ও খালপাড়ের 74 কিলোমিটার অংশে গাছ লাগানোর জন্য 30 লাখ টাকা বরাদ্দ পেয়েছে পানি উন্নয়ন বোর্ড। তারা বলছেন, আরও 475 কিলোমিটার অংশে সবুজ বনায়নের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
আমরা 10 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি, সেটা আমরা এই কাজের সাথেই আমরা করব এবং পাশাপাশি আমাদের হাইজদা একটা প্রকল্প আছে, হাইজদা প্রজেক্টও আমরা 20 লক্ষ টাকা পেয়েছি বনায়নের জন্য, সেটা দিয়েও আমরা হাইজদা এলাকায় প্রায় 20 কিলোমিটারের মতো আমরা বনায়ন করব এবং এই কাজগুলো বাস্তবায়ন করা হলে আশা করি যে আমাদের যে প্রাকৃতিক যে ভারসাম্য রক্ষার জন্য যেটা আমরা ভালো একটা ভূমিকা রাখতে পারবো। বনউজাড়ে হাওরের পরিবেশ ভারসাম্যহীন হওয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভুক্তভোগী হচ্ছে হাওর পাড়ের কয়েক লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আচরণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের 2185 গৃহহীন পরিবারের মাঝে চলছে ঘর বিতরণ। এরই মধ্যে ঘর পেয়েছে 1700 পরিবার। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি ভূমিহীন দরিদ্র পরিবারগুলো। ঘাটাইল উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী তোরাবালি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। নিজের জায়গা না থাকায় অন্যের ভিটায় খড়কুটো দিয়ে ঘর বানিয়ে থাকতেন। রোদ বৃষ্টিতে পরিবার নিয়ে পোহাতেন চরম দুর্ভোগ। আশ্রয়ণ প্রকল্পের আওতায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে পেয়েছেন পাকা ঘর। উপহার পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ভাঙাচোরা ঘর, সুন দেয়া ঘরে ছায়া থাকতাম, মানে বৃষ্টি এলে পানি পড়তো, কত নমুনা দুঃখ বিরবাদ। আর আল্লাহ পাক আমাদের প্রধানমন্ত্রীর উসলায় আমি বিল্ডিংটা পাইয়া আমি শুয়ে খুব খুশি হয়েছি। টাঙ্গাইলে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ঘর পেয়েছেন 1700 দরিদ্র পরিবার। উপহার পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তারা। খুব গরিব আমরা ভাঙ্গা ঘরে থাকছি, প্রধানমন্ত্রী আমার ঘর দিয়েছে, খুব খুশি আমরা। মানুষের বাড়িতে থাকছি, মনে করেন কাম কাজ করে খাইছি, মানুষের নোরা চাপা দিচ্ছে, কোনো কিছু যাবার দেয় না, কিছু দেয় না। আমি বাবা এটা ইটি জীবনে কিনবার পাইতাম না, আমি এত খুশি হয়েছি জায়গা দেখে, বাড়ি দেখে। প্রকল্প কর্মকর্তা জানান, বাসস্থানের পাশাপাশি পরিবারগুলোর আয় রোজগারের ব্যবস্থাও করা হচ্ছে। প্রধানমন্ত্রী শুধু ঘর দিয়ে থাকেননি, তারা এখন বর্তমানে কেমন আছে, তাদের ইনকাম জেনারেশনের কোনো ব্যবস্থা হয়েছে কিনা সবকিছু খোঁজ খবর নিয়ে তাদের জন্য আরও ভালো কিছু করার জন্য নির্দেশনা দিয়েছেন। ছিন্নমূল এসব পরিবারকে প্রয়োজনীয় নানা সুযোগ সুবিধা দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আসলে এক একটা ঘর মানুষের শুধু আমাদের রক্তে স্নাত সংবিধানের যে মৌলিক অধিকার বাসস্থানের স্বীকৃতি সেটি প্রতিষ্ঠা করা নয়, এক একটি ঘর আসলে বাংলাদেশের এক একটি গৃহহীন মানুষের স্বপ্ন। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে 1,13,593টি ঘর বরাদ্দ দেয়া হচ্ছে দরিদ্র পরিবারকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুনামগঞ্জের শালায় সাম্প্রদায়িক হামলার সূত্রপাত দিরাইয়ে 15ই মার্চের হেফাজতের সমাবেশে। সেখানে উস্কানিমূলক বক্তব্যের কারণেই এই হামলার ঘটনা ঘটেছে বলে মনে করছেন এলাকাবাসী। আর এই সমাবেশে অংশগ্রহণ করে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। হেফাজতের সঙ্গে হঠাৎ করে স্থানীয় আওয়ামী লীগের এমন সখ্যতা নিয়ে উঠেছে প্রশ্ন। সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পল্লীতে যে আগ্রাসী হামলা, মূলত তার সূত্রপাত পার্শ্ববর্তী উপজেলা দিরাইয়ে অনুষ্ঠিত হেফাজতের সমাবেশ। এখানে মামুনুল ও জুনায়েদ বাবুনগরীর উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ফেসবুকে এক যুবকের স্ট্যাটাসকে কেন্দ্র করেই সংখ্যালঘুদের উপর চালানো হয় তাণ্ডব। 15ই মার্চের ওই সমাবেশে উপস্থিত ছিলেন দিরাই পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ রায়, আর স্বেচ্ছাসেবকের ভূমিকায় ছিলেন পৌর যুবলীগের সভাপতি জুয়েল মিয়া। ঘটনার আগের দিন হেফাজত নেতাকর্মীদের সাথে বৈঠক করেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমান বুলবুল। তাদের ছত্রছায়ায় এ হামলা হয়েছে কিনা প্রশ্ন তুলেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের একাংশ। হেফাজতে ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ প্রস্তুতিমূলক সভা করেছেন। আমাদের আওয়ামী লীগের একজন মেয়র ছিলেন, সাবেক মেয়র, ওনার বাসায় যুবলীগের কর্মী এবং আরও কিছু যে মানুষ এই ঘটনার সাথে আমাদের জড়িত এবং এই ঘটনাকে তারা উৎসাহিত করেছে এবং তাদের উৎসাহ, তাদের সাহস এবং তাদের উদ্দীপনায় এই ঘটনাটা হয়েছে। কার কার নেগলিজেন্সি আছে, কার কি বিষয় আছে, এইগুলো আমরা আপনাদের কাছে আমার কথা বলে নাই, এই গ্রামবাসীর কথা বলছি। এদিকে শাল্লার ঘটনার দায় কোনোভাবেই আওয়ামী লীগ এড়াতে পারে না বলে দাবি বিএনপির কেন্দ্রীয় নেতাদের। এখানকার ঘটনা আওয়ামী লীগ যুবলীগ যেটা ভাইরাল হয়েছে, এখানকার মানে পত্রপত্রিকা এসেছে, সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, এ ঘটনা আমরা ক্ষুব্ধ, এ ঘটনা আমরা নিন্দা করি, এ ঘটনার আমরা ন্যায়সঙ্গত বিচার চাই। শাল্লার হামলার সম্ভাবনা থাকলেও কার্যকর পদক্ষেপ না নেয়ায় শাল্লা উপজেলা চেয়ারম্যান আলামিন চৌধুরীর ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন।
মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুনামগঞ্জ। ভারতের 18 রাজ্যে মিলেছে করোনার নতুন দুইবার রূপ বদলানো ধরন। 10,787টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে আরও 771টি ধরন। বুধবার এক বিবৃতিতে এসব তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা ও ব্রাজিলে পাওয়া করোনার ধরনের থেকে এটি আলাদা। ভাইরোলজিস্ট শহীদ জামিল জানান, ভারতের নতুন ধরনে একই ভাইরাসে দুই ধরনের পরিবর্তন একসঙ্গে ঘটতে দেখা গেছে। এই কারণে ভাইরাসের স্পাইক প্রোটিন আরও শক্তিশালী হবে। ফলে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ানোর পাশাপাশি খুব সহজেই মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কোষে ঢুকে পড়বে। তবে নতুন এই ধরনের সঙ্গে সম্প্রতি দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বে একদিনে করোনায় আবারও সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত ব্রাজিলে। 2200-র বেশি মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃত্যু 3 লাখ ছাড়ালো। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 90,000-এর বেশি। দেশটিতে গুরুতর অসুস্থদের মধ্যে তরুণদের সংখ্যা বেশি বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছে দেশটির চিকিৎসকরা। ব্রাজিলের হাসপাতালগুলোর আইসিইউ-এর চিকিৎসকদের মতে বেশিরভাগ রোগীর বয়স 30 থেকে 50 বছর। যুক্তরাষ্ট্রে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 1400 প্রাণহানি এবং 66,000 শনাক্ত হয়েছে। এছাড়া মেক্সিকোতে 809, পোল্যান্ডে 575, ইতালিতে 460 এবং ভারতে 249 জনের মৃত্যু হয়েছে। এদিকে একদিনে বিশ্বে 10,400-র বেশি মানুষ করোনায় মারা গেছে। এ নিয়ে মোট মৃত 27,56,000 ছাড়ালো। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় 5,83,000। এ পর্যন্ত মোট আক্রান্ত 12,54,00,000-এর বেশি। বিশ্বকাপ বাছাই পর্বের শুরুতেই হোঁচট খেল ফ্রান্স। ইউক্রেনের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে আজারবাইজানের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে রোনালদোর পর্তুগাল, আর ওয়েলসকে 3-1 গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়াম। ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য ফ্রান্সের। চাপ ধরে রেখে 19 মিনিটে গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ইউক্রেন। ফ্রান্স রক্ষণে ভীতি ছড়াতে থাকে শেভচিঙ্কোর দল। 57 মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইউক্রেন। পরে স্কোর লাইনে আর কোনো পরিবর্তন আসেনি। এদিকে জয় দিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করেছে পর্তুগাল। আজারবাইজানের আত্মঘাতী গোল গড়ে দেয় ম্যাচের ব্যবধান। বিশ্বকাপ বাছাই পর্বে আলাদা ম্যাচে নামছে জার্মানি স্পেন। রাত 1:45টায় জার্মানির অতিথি আইসল্যান্ড। একই সময় স্পেন লড়বে গ্রিসের বিপক্ষে। জার্মানির কোচের দায়িত্বে শেষ বিশ্বকাপ ওয়াকিম লোয়ের। চোট সমস্যায় আইসল্যান্ডের বিপক্ষে অনিশ্চিত টনি ক্রুজ, নিকোলাস শুলে। ফ্রন্টলাইনে থাকবেন সার্জ গ্যানাব্রি, টিমো ওয়ার্নার, লেরয় সানে। পরিসংখ্যানে এগিয়ে জার্মানি। সবশেষ 2 দেখায় 1 ড্র এবং 1 জয় ডায়মন্ড শাফটদের। এদিকে গ্রিসের বিপক্ষে জয় দিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরুর লক্ষ্য স্পেনের। সার্জিও রামোসকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। হেড টু হেডের দাপট স্পেনের। সবশেষ 5 দেখায় 1 হার ও 1 ড্রয়ের বিপরীতে 3 জয় লা রোহা ফুরিয়াদের। কাল হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন বাংলাদেশের। 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়েলিংটনে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত টিম টাইগার্স। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের অপেক্ষায় তামিমের দল। ভ্রমণ ধকল কাটিয়ে শেষ ওয়ানডেতে ভালো কিছুর স্বপ্ন দেখছেন পেসার তাসকিন আহমেদ। ক্রাইস্টচার্চ থেকে এভাবেই উঠতে উঠতে ওয়েলিংটনে নামতে পারত টাইগাররা। এই উড়া মানে কিন্তু বিমানে চড়া নয়। ওয়ানডে সিরিজে সমতা নিয়ে পা রাখার সুযোগ ছিল বাতাসের শহর ওয়েলিংটনে। বেসিন রিজার্ভেই হতে পারত সিরিজ নির্ধারণী লড়াই। বিখ্যাত এই ভেন্যুতে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ অন্য সব কিছুর থেকে আলাদা। কারণ একটাই, প্রবল বাতাস। কিন্তু মুশফিক মাহেদিদের ক্যাচ মিসের মহড়ায় সে সুযোগ হাওয়ায় মিলিয়েছে। জয়ের সুযোগ হাতছাড়া না করলে সিরিজে থাকত উত্তাপ। অথচ তৃতীয় ওয়ানডে এখন শুধুই আনুষ্ঠানিকতা। নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোনো জয় না থাকায় বাংলাদেশের জন্য সব ম্যাচেরই সমান গুরুত্ব। সঙ্গে ওয়ানডে সুপার লিগের 10 পয়েন্টের হিসেব তো থাকছেই। সুইমিং সেশন শেষ করলাম। আমাদের রিকভারির জন্য আমরা সুইমিং, জাকুজি এগুলো করে স্ট্রেচিং করলাম, কারণ আমাদের ব্যাক টু ব্যাক গেমস এবং অনেক ট্রাভেলিং এর মাঝখানে। তো রিকভারি ভালো হওয়ার জন্য আমরা ওয়েলিংটনে পৌঁছানোর পরে এখন আমাদের টিম সুইমিং সেশনটা শেষ হলো।
আর একদিন হলেই নিউজিল্যান্ডে 1 মাস পার হবে টাইগারদের, যদিও এর অর্ধেকটা সময় কেটেছে কোয়ারেন্টিনে। 26শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সকালে সিরিজের তৃতীয় ওয়ানডে জয় দিয়ে সেটা উদযাপনের সুযোগ থাকছে ক্রিকেটারদের সামনে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্ডিপেন্ডেন্ট সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। ইতিহাসের বর্বরতম গণহত্যা দিবস আজ। 1971 সালের 25শে মার্চ কালো রাতে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 69 আসামির 36 জন পলাতক, ফেরাতে কূটনৈতিক তৎপরতার তাগিদ। করোনার দ্বিতীয় ধাক্কায় বেশি আক্রান্ত তরুণেরা, কিছু রোগীর ক্ষেত্রে কাজে আসছে না জাতীয় গাইডলাইনও। ভারতের 18 রাজ্যে মিলেছে করোনার নতুন ধরন, 10,787টি নমুনা পরীক্ষায় শনাক্ত আরও 771টি ধরন। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।